নমস্কার, রাহি বাংলা থেকে আমি শুভাশিস বলছি। দেখতেই পাচ্ছেন আমার পাশে যিনি বসে রয়েছেন, যিনি সিনিয়র সাংবাদিক অল ইন্ডিয়া বেসিসে পরাণ জয়দা। আজকে তাকে কলকাতায় পেয়েছি। এই মুহূর্তে আমাদের যে ইস্যু আছে ভারতবর্ষের রাজনীতিতে ওয়াকফ এবং বিজেপি, হ্যাঁ, ওনার নাম হলো মুকেশ আম্বানি, মুকেশ ধীরুভাই আম্বানি। ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির মধ্যে যেই জমিতে ওই বাড়িটা, সেটা একসময় ওয়াকফের জমি ছিল এবং সেটা কিভাবে অধিগ্রহণ করা হয়েছে এটা নিয়ে মামলা এখনো চলছে। সেটা সুপ্রিম কোর্ট আছে, কোর্টে, ভারতের সবচেয়ে উচ্চ আদালতে এখনো ওটা চলছে। কতদিন চলবে এবং এই আইনটা বদলে দেওয়ার পর তার কি প্রভাব পড়বে, এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পিটিশন করা হয়েছে, সে কি হবে কি না হবে, আমি জ্যোতিষী নই, আমি বলতে পারবো না। আপনিও তো আইন কিছুটা বোঝেন। আপনি দেখুন, একজন সাংসদ নেই যে মুসলমান, কোনো বিধানসভায়ও নেই। তো নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ওদের একটাই উদ্দেশ্য যে ভারতবর্ষে 240 কোটি মানুষ, 20 কোটি লোক তারা মুসলমান। তাদের পরিষ্কার বলা যে তুমি ভারতবর্ষে থাকতে চাও, তুমি হিন্দুস্তান মে रहना चाहते हो, তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন, তুমি দ্বিতীয় স্তরের নাগরিক। বিশ্বে খালি দুটো দেশ আছে যেখানে ভারতবর্ষের চেয়ে বেশি মুসলমান, একটা হলো ইন্দোনেশিয়া আর দ্বিতীয়টা হলো পাকিস্তান। তো এই মেসেজটা দেওয়ার জন্য এই ওয়াকফ বিলটা আনা হয়েছে। আরো কয়েকটা কথা বলি। এই ওয়াকফ বিল যেইভাবে ওরা এনেছে, একটা জেপিসি, যৌথ একটা সংসদীয় সমিতি গঠন করা হলো, তার নেতৃত্বে ছিলেন একজন জগদম্বিকা পাল। তাকে কিভাবে লোকে চেনে? তিনি উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন 2 দিনের জন্য। উনি এমনভাবে এই সমিতিটা কারোকে কথা বলতে দেননি। জেপিসি, প্রত্যেকটা জেপিসি যদি কোনো মেম্বার মনে করে যে এই জেপিসি যা বলছে আমরা একমত নই, তাদের একটা সুযোগ দেওয়া হয় যে তোমার মতামত দাও, ডিসেন্টিং নোট দাও। কিচ্ছু হলো না, সব পরিষ্কার হয়ে গেল। কিন্তু একটা জিনিস পরিষ্কারও বোঝা যাচ্ছে যে আপনি রাজ্যসভার ভোট দেখুন, লোকসভার ভোট দেখুন, কারা আছে কারা নেই। লড়াইটা আগের বারের মতো নয়। 2019-এ যা ছিল বা 2014-এ যা ছিল, এখন ওই সংঘর্ষটা কাছাকাছি হয়ে গেছে। এবং আরেকটা কথা বলে আমি শেষ করি। মুম্বাই শহরে অ্যান্টিলিয়া বলে একটা লম্বা বাড়ি আছে, আমি জানি না, ভুলে গেছি, 15 তলা, 16 তলা, 22 তলা, ভুলে গেছি। অনেকে বলে যে বিশ্বের সবচেয়ে দামি একজন ব্যক্তিগত লোকের বাড়ি, আবাসন না, বাড়ি। সেখানে ও, তার পরিবার, তার স্ত্রী, তার 2 ছেলে, একটি মেয়েও আছে, সে বিবাহ করেছে এবং জানি না কয়েকশো চাকর বাকর থাকে ওখানে। এই জায়গাটার নাম হলো অ্যান্টিলিয়া। মুম্বাই শহরে গেলে আপনি দেখতে পাবেন পরিষ্কার, যেমন কলকাতায় বলে না অক্টালনি মনিউমেন্ট, শহীদ মিনার, সবাই চেনে। মুম্বাইয়ের সবাই অ্যান্টিলিয়া চেনে। এই অ্যান্টিলিয়া যেই জমিতে এই বাড়িটা বানানো হচ্ছিল, এটা হলো ওয়াকফ ল্যান্ড। এটা একটা সময় একটা অনাথ আশ্রম মতো ছিল। ওটা যে এরা কিনে ফেললো, এটা নিয়ে একটা মামলা চলছে কোর্টে, এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত আছে। এই নিয়ে ভারতবর্ষের সবচেয়ে শীর্ষে যে আইনজীবী না, ল অফিসার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তিনিও একটা সময় প্রতিবাদ করেছিলেন। এই বিষয় নিয়ে আপনার দর্শক যদি আরো পড়তে চায়, একটা লম্বা লেখা বেশ অনেকদিন আগে আমি এবং আমার সঙ্গে
আবির দাশগুপ্ত, আবির দাশগুপ্ত এবং আমি নিউজ ক্লিক পোর্টালে লিখেছিলাম অ্যান্টিলিয়া সম্বন্ধে একটা লম্বা লেখা। এইসব ঝগড়াঝাটি হচ্ছে মহারাষ্ট্র থেকে দিল্লির সুপ্রিম কোর্ট, এদিক ওদিক। আপনি একটু পড়ে দেখবেন, ওই সময় মহারাষ্ট্রের সরকারও কিন্তু ভেঙে গেছিল। আর কিছু বলতে চাই না। আপনি তো একটা বড় ইঙ্গিত করলেন। সেটা আপনার মাথায় হয়তো কি ঢুকেছে আমি জানি না, আমি বাস্তব যেটা ফ্যাক্টস যা সেটা আপনি দেখতে পারেন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সেই সময়কার কে বেণুগোপাল সাহেব ঠিক পদত্যাগ করার কয়েকদিন আগে একটা লম্বা চিঠি লিখেছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, একটা দুটো চিঠি লিখেছিলেন। ওটা পড়লেই সবাই বুঝতে পারে কার সম্বন্ধে বলছেন উনি। নাম তো পরিষ্কার, ওখানে একজনের এই মাপের বাড়ি আছে। হ্যাঁ, ওনার নাম হলো মুকেশ আম্বানি, মুকেশ ধীরুভাই আম্বানি। ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির মধ্যে যেই জমিতে ওই বাড়িটা, সেটা একসময় ওয়াকফের জমি ছিল এবং সেটা কিভাবে অধিগ্রহণ করা হয়েছে এটা নিয়ে মামলা এখনো চলছে। সেটা সুপ্রিম কোর্ট আছে, কোর্টে, ভারতের সবচেয়ে উচ্চ আদালতে এখনো ওটা চলছে। কতদিন চলবে এবং এই আইনটা বদলে দেওয়ার পর তার কি প্রভাব পড়বে, এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পেটিশন করা হয়েছে, সে কি হবে কি না হবে, আমি জ্যোতিষী নই, আমি বলতে পারবো না। আপনিও তো আইন কিছুটা বোঝেন, যে আইন না, আইন যদি আগে বা পরে হয়ে থাকে, ঘটনা যদি আগে হয়ে থাকে, আইন যদি পরে রেকটিফাই করা হয়, সেই অন্তত তখন ধরা হয় না। এটা তো কিন্তু মামলাটা তো চলছে। হ্যাঁ, মামলা রানিং অবস্থায় একজনের এততলা বাড়ি উঠে গেল। মুকেশ আম্বানির বাড়ি ওই জায়গায় ওয়াকফ সম্পত্তির মধ্যে, যেহেতু মামলা চলছে। আজকে দিল্লির পার্লামেন্ট সংসদ, যেখানে লাটিয়ন্স ডেলি, যে জায়গাটা আমরা বলি, যেখানে সব বড় বড় সরকারি অধিকারী, আর্মি অফিসার জেনারেল, মন্ত্রী সবাই থাকে, জজেরা থাকে সুপ্রিম কোর্ট, সেই সময় তো 40-এর দশকে, না তারও আগে, ব্রিটিশ আমলে ওয়াকফের জমি ছিল, তারাও দিয়ে দিয়েছে। এর একটা লম্বা ইতিহাস আছে। এবং আপনাদের দর্শকদের আমি বলবো, কংগ্রেস এমপি ইমরান, ওরে বাপরে আমার নামটা ভুলে যাচ্ছি, ইমরান ফারুকাবাদী গোটা 15-17 মিনিট একটা অসাধারণ ভাষণ, মানে বক্তৃতা দিয়েছেন লোকসভায়। মোটামুটি হিন্দুস্তানি না, উর্দু ভাষায় উনি বলেছেন, অনেক কিছু কথা বলেছেন। ও বললেন যে মৌলানা আবুল কালাম আজাদ যে মুসলমানদের বলেছিল যে এইটাই তোমার দেশ, তার খবরটাও কি তোমরা এখন চাও? ওটাও তো ওয়াকফের জমি। ফখরুদ্দিন আলী আহমেদ, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তার খবরটাও ওয়াকফের জমিতে, ওয়াকফ জমিতে আছে। তো তোমার উদ্দেশ্যটা কি এই নতুন একটা আইন নিয়ে আসার? এটা পরিষ্কার। সেই জন্য আপনার দর্শকদের বলবো, এই ইমরান ফারুকাবাদীর বক্তৃতাটা অবশ্যই শুনবেন। এটা লোকসভায় হচ্ছে, আপনি ইউটিউবে সব পেয়ে যাবেন। আচ্ছা পরঞ্জয় দা, এই যে আপনার মতে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত, আবার সরকারের একটা উদ্দেশ্য আছে যেটা বিজেপি প্রচার করছে, যে উদ্দেশ্যটা হচ্ছে এই ওয়াকফের সম্পত্তি কত কি তারা হিসাব দিচ্ছে না। ঠিক, এরপরে বলবে চার্চের জমিও চাই। আমাদের যারা মন্দির চালায় তাদের জমির অভাব, সেটাও আপনারা দেখুন। আপনার দুটো মাপদণ্ড কেন, দুটো মাপকাঠি কেন? আপনার বলতেও তো পারে, পরে নেব, বলতেও পারে, অনেক কিছু অনেকে বলতে পারে, কিন্তু বাস্তবটা কি? একটা বিল আপনি পাশ করেছেন লোকসভা, রাজ্যসভায়, এর এখন নতুন আইন, সুপ্রিম কোর্ট কি বলে বা বলে না এখন আমরা জানি না। দেখুন, CAA, NRC, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, NRC, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার আমরা এক ব্যক্তির ধর্ম
উপরে একটা আপনি নতুন আইন করেছেন, আইন হয়নি এখনো, অনেক কিছু বলেছিলেন। তো এটা আপনি আইন এই দিকে দেখবেন না, রাজনীতি। ওরা পরিষ্কার বলতে চায় যে তুমি মুসলমান, ভারতবর্ষের 7 জন নাগরিকের ভেতরে একজন মুসলমান, তোমাদের আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, ভারতবর্ষে থাকতে চাও, দ্বিতীয় স্তরের নাগরিক, সেকেন্ড ক্লাস সিটিজেন, তুমি যেদিন মানবে ভালো। একটা সময় বিজেপির আগের অবতার ভারতীয় জনসংঘে ওই 1-2 সাংসদ ছিলেন, নাজমা হেপতুল্লাহ, এই কি নাম, শাহনবাজ হুসেন, মুখতার আব্বাস নব্বানি, আজ নেই, তারাও নেই। আচ্ছা পরঞ্জয় দা, একটা কথা জানতে চাইবো আমি যে জায়গা থেকে সোর্সটা পাওয়া, সাভারকার তার লেখায়, আরে বাপরে বাপ, আমি এসব জানি না, বুঝি না। একটা খুব খুব কমন লাইন, সাভারকার পরিষ্কার বলেছিলেন, আজ না আমি ভুলে গেছি 60 বছর আগে না 50 বছর আগে না 75 বছর আগে, উনি পরিষ্কার বলেছিলেন हिंदुस्तान के लोगों के सामने सबसे बड़ा कौन है जो आपका दुश्मन बनेगा, আপনার শত্রু কে? আমি এইটাতেই আসছি। এটা ব্রিটিশের চেয়েও বড় 3 জন নাম করলেন উনি, মুসলিমস, খ্রিশ্চানস এন্ড কমিউনিস্ট, মুসলমান, খ্রিশ্চান এবং কমিউনিস্ট। আজ মোদিবাবু তাই বিশ্বাস করেন, উনিও তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন, ওইভাবে উনি ক্যারিয়ার শুরু করেছিলেন। এই সময় উনি চা বিক্রি করতেন না। তো এটা হলো আরএসএস এর কথা। তবে আমি 2-3টে কথা বলতে চাই এই বিষয় নিয়ে। একটা সময় আরএসএস এবং আরএসএস এর সঙ্গে মোদী সাহেবের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। উনি প্রায় 11 বছর পর নাগপুরে গেলেন। উনি এই 10-11 বছরে পুরো বিশ্বে ঘুরেছেন। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখানে যাননি। আমি ভুলে গেছি কটা, প্রায় বিশ্বে প্রায় 100টা দেশে গেছেন উনি। উনি নাগপুরে যান, নাগপুরে উনি গেলেন না, যাননি। এবার গেলেন কেন আমি জানি না, এই প্রশ্নের জবাব উনি দিতে পারেন। খালি এইটুকু বলতে পারি যে শিবসেনা উদ্ধব ঠাকরে গ্রুপের একজন সাংসদ, ওনার নাম সঞ্জয় রাউত, ও বলল যে বিজেপি বলেছে না, এইসব মিথ্যে কথা বলেছে। তো সঞ্জয় রাউত বলল যে ও নাকি এবার গিয়ে আরএসএস এর সরসংচালক মোহন ভাগবতকে বলেছে, আমার সেপ্টেম্বর মাসে আমার 75 বছর বয়স হবে, আমি পদত্যাগ করব। এটা সত্যি মিথ্যা আমি জানি না, উনি অভিযোগ করেছেন, সঞ্জয় রাউত অভিযোগ করেছেন। লোকেরা ভুলে যায় না অত সহজে মানুষ, যে 2014 লালকৃষ্ণ আডবাণী যিনি পুরো রথযাত্রা করেছিলেন, যশবন্ত সিনহা যিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন, বিদেশমন্ত্রী ছিলেন, শান্তা কুমার যিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, কেন্দ্রে মন্ত্রী ছিলেন, মুরলী মনোহর যোশী উনিও কেন্দ্রের মধ্যে অটল বিহারী বাজপেয়ীর সরকারে ছিলেন। ওদের বলা হলো যে আপনার বয়স হয়ে গেছে, আপনি মার্গদর্শক মণ্ডলে চলে যান। মার্গদর্শক মণ্ডল মানে কি? একটা সংস্থা ভারতীয় জনতা পার্টিকে রাস্তাটা দেখিয়ে দেবে। তো এটা হবে কিনা আমি জানি না। আরো 2টো কথা বলে নি, আমি শুনলাম আমার বন্ধু বান্ধব যারা জানে এদের নাকি কয়েকদিন আগে মোহন ভাগবত সাহেব রাজস্থানের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সঙ্গে দেখা করেছিল। আর কিছু বলবো না। হ্যাঁ, আরেকটা বলে দিই। না পুরোটা বলবেন? না, আমি পুরোটা বলছি। আপনি জুন মাসের 4 তারিখের পর যখন লোকসভা নির্বাচনের ফলাফল সবাই জানতে পারলো, মোহন ভাগবত অনেকগুলো ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। একবার না 2বার উনি বললেন, इंसान जब अपने आप को भगवान समझते हैं,
इस अहंकार के बाद वो गिर जाते हैं। যে মানুষ যদি নিজে মনে করে আমি ভগবান, তার পতন ওখান থেকেই শুরু হয়। আর আপনি ভুলবেন না, একবার না অনেকবার বলেছিলেন, একজন মহিলা, ওনার নাম হলো রুবিকা লিয়াকাত, উনি সাক্ষাৎকার করেছিলেন মোদিবাবুর সঙ্গে, মোদিজির সঙ্গে। উনি নিজে বলেছিলেন, আমার মা মারা যাওয়ার পরে উনি বলছেন, আমার মনে হয়েছে অনেকবার যে আমি বায়োলজিক্যাল না, যে পরমাত্মা আমাকে এখানে পাঠিয়েছিলেন, এই দেশ, এই আমার এই মানে পৃথিবীতে পাঠিয়েছেন কোনো একটা বিশেষ কারণের জন্য। এটা আমি বলিনি, উনি বলেছেন। তো আর কি বলবো এরপর। আচ্ছা, যখন মোহন ভাগবতের কথা তুললেন এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর কথা তুললেন, আমি এই মোহন ভাগবত তো আমাদের এখানকার সিএম এর সাথে দেখা করেছিলেন, আপনি জানেন কি আমি জানি না। এই আপনার পশ্চিমবঙ্গের সিএম এর সাথে মানে কতটা লিঙ্ক আদৌ পান কার্যকলাপে? এটা কিন্তু সিপিএম আপনাকে বিশ্বাস করছে, আপনি যদি বিশ্বাস করার ব্যাপার না 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 না, এটা ধর্মীয় যে উন্নয়ন শুরু হয়েছে সেই জায়গা থেকে বলছি। আজ না 1 দশকের বেশি সিপিএম বলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবঙ্গে বেড়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি শুনেছেন যে তরমুজ লাল, সবুজ, অনেক কিছু, এ টিম, বি টিম। বাস্তবটা কি? ভাইপোর স্ত্রীকে ইডি ডেকেছিল কি প্রশ্ন করার জন্য? কয়েকজন মন্ত্রীকে জেল খাটতে হয়েছে, কয়েকজন মন্ত্রীর বান্ধবীর বাড়িতে বস্তা ভরা ক্যাশ পাওয়া গেছে। দেখুন, রাজনীতিতে অনেক কিছু বলা হয়। নির্বাচনের আগে মোদিজি বলল যে রোজ সকালে রাহুল গান্ধী উঠে বলে আম্বানি আডানি, আম্বানি আডানি, আম্বানি আডানি মন্ত্র। তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে টেম্পো ভরা ক্যাশ যাচ্ছে রাহুল গান্ধীর বাড়িতে। বাবা, প্রধানমন্ত্রী এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগ করলেন, তারপরে লোকপালের কাছে গিয়ে বললো, বাবা এটা তুমি একটা তদন্ত করো। এরকম অসাধারণ অভিযোগ যে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার সম্বন্ধে বলছে ওর বাড়িতে টেম্পো ভরা ক্যাশ যাচ্ছে আদানি আম্বানির কাছ থেকে। সবাই ভুলে গেছে। কেন ভুলে গেল বাবা? নির্বাচনের আগে অনেক কিছু বলা হয়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন উনি আদানির বিমান প্লেনে এদিক ওদিক পুরো ভারত দর্শন করেছিলেন, তার আগেই উনি বলেছিলেন যে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতি ধনী ব্যক্তিরা বিদেশে লক্ষ লক্ষ কোটি কালো টাকা নিয়ে গেছে সুইজারল্যান্ডের মতো দেশে। আমরা ক্ষমতায় আসার পর সেই পয়সাটা আমরা ফেরত নিয়ে আসবো, এবং ফেরত নিয়ে আসার পর যা আমরা পাবো এটা আমরা বিতরণ করব, গরিব মানুষকে দেব। আর আমরা যদি পুরো টাকাটা পাই, প্রত্যেক গরিব মানুষের ব্যাংকের খাতায় একটা 15 লাখ টাকা আমরা পাবো। তার কয়েক মাস, বেশ কয়েকদিন পর অমিত শাহকে প্রশ্নটা করা হয়েছিল, তখনও বলে ইয়ে সব চুনাওই জুমলা। তার মানে যখন নির্বাচন হয় লোকে অনেক কিছু বলে, কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা বাড়িয়ে, কতটা কমিয়ে, সেটা আলাদা প্রশ্ন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার আগে উনি বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো কে খাচ্ছে আজকাল পয়সা? কার পয়সা খাচ্ছে? তো আপনি আমার পশ্চিমবঙ্গের সম্বন্ধে বললেন, তো আমার ব্যক্তিগত মতামত হলো রাজনীতিতে সাদা কালো নেই। বড় রাক্ষস থাকে, ছোট রাক্ষস থাকে। যে ছোট রাক্ষস এই রাজ্যে, সে বড় রাক্ষস ভারতবর্ষে। তো একটু রাজনীতি বোঝা তো সহজ না, সরল ভাষায় বোঝানো যায় না, বেশ জটিল ভাষা। আমি জিজ্ঞেস করতে পারি, এটা কি সত্যি যে বাম ফ্রন্টের কিছু সমর্থক ভারতীয় জনতা পার্টির লোকেদের ভোট দিয়েছে বিধানসভা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে? কারণ তারা মনে করেছে আমাদের গ্রামে, আমাদের গঞ্জে আমাদের বড় শত্রু হলো দিদি, সেই জন্য আমি দাদার কাছে যাচ্ছি, নয়তো দিদি আমায় মারবে।
এটা কতটা সত্যি মিথ্যে আমি জানি না। না, এটা তো ভোট ব্যাংক কথা বলবে, এটা তো স্ট্যাটিস্টিক্স আছে। ভোট ব্যাংক কি? Statistics সে ব্যাংকটা কে? ব্যাংকের খাতায় কে আছে? আপনার স্ত্রী, BJP আছে, আপনি CPM আপনি আছে, বলেন আপনার স্ত্রীকে তৃণমূল আছে। তুমি একে ভোট দাও, সে গিয়ে আপনার কথা শোনে, তাই না? আপনি আপনার ভাইকে বললেন যাও এই এই বোতামটা দাও, আপনার কথা শোনে? না, আমি আপনার অভিযোগেরটাকে সিলমোহর দিয়েই বলছি। কারণ হচ্ছে এখানে তো 100টা ভোট, অর্থাৎ 100টা, একজন যদি 50টা 55টা ধরে রাখে, বাকি একটা আপনি দল। আপনি বৈজ্ঞানিক কারচুপিতে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করেন? একদম। কে কাকে শিখিয়েছে, কবে শিখিয়েছে? এই রাজ্যের, ভারতবর্ষে, আমি আজকে বললাম মহারাষ্ট্রে 5 মাসে 40 লক্ষ নতুন ভোটার এসে গেল, যেটা 5 বছরে, তার আগে 5 বছরে হয়নি। মানুষের চেয়ে বেশি ভোটার, 18 বছরের ওপর বয়স ওপর ভোটারদের নম্বর আরো বেশি। একটা বাড়িতে 1000 লোক ভোটার, মানে এক ঠিকানায় 1000 ভোটার। একজন মানুষের 100টা বাচ্চা, 6 জন বাচ্চা একই বছরের জন্ম হয়ে গেছে তার, পাওয়া যায়। মালেগাঁও গ্রামে ভোট দেওয়ার জন্য ওইখানকার গ্রামের লোকেরা বললো আমরা আলাদা একটা নির্বাচন, ওদের করতে দেওয়া হয়নি, পুলিশকে বন্ধ করে দিল। ইভিএম সম্পর্কে আপনার কি মত? এই নিয়ে আমি একটা বই প্রকাশ করেছি, আমি করিনি, ওতে 18 জনের লেখা। এটা দুটো লাইনে বলা যায় না, অনেক ধরনের কারচুপি হয়। বইটা পড়বেন, হিন্দিতে বেরিয়েছে চুনাবি লোকতন্ত্র, এবং ইংরেজিতে বেরিয়েছিল ইলেকট্রাল ডেমোক্রেসি। আজ না, 3 বছর আগে বেরিয়েছিল। নমস্কার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাপরে, 8 ঘন্টা।